হোয়াট আ ম্যাচ, সিরিয়াসলি গোলস গ্যালোর দেখলাম, গোলের বন্যা দেখলাম, এবং ফার্স্ট হাফটা যেইভাবে শেষ হয়েছিল, সেকেন্ড হাফে যে একটা পুরো আলাদা প্লট লেখা ছিল, সেকেন্ড হাফের জন্য একটা আলাদা স্ক্রিপ্ট লেখা ছিল, সেটা দুটো টিমের প্লেয়াররা কিন্তু দেখিয়েছে। ফার্স্ট হাফে 1-0 গোলের যে মোহনবাগানের লিডটা, আমি বলবো সেই লিডটাই হলো ম্যাচের যে রেজাল্ট, সেই রেজাল্টের আসল ছবি। কারণ দ্বিতীয়ার্ধে কিন্তু ম্যাচ 3-3 গোলে শেষ করেছে দুটো টিমই কিন্তু প্রচুর সুযোগ পেয়েছে, প্রচুরভাবে ওপেনিংস তৈরি করেছে, এবং যখন দুটো টিমের কাছেই উইনটা একটা আর্জেন্ট ব্যাপার হয়, দুটো টিমের কাছে যখন কোথাও যেভাবেই হোক না কেন আমাকে জিততে হবে, এবং একটা টিম যখন থাকে চ্যাম্পিয়নশিপের দৌড়ে এবং একটা টিম থাকে আরও বেটার পজিশনে প্লে অফ স্পটে নিজেদের শেষ করতে, তখন কোথাও একটা এই ধরনের ম্যাচ আমরা দেখি, এই ধরনের রেজাল্ট আমরা দেখি। এবং যেভাবে দুটো টিমের ফরওয়ার্ড লাইন খেলেছে, যেইভাবে দুটো টিমের মাঝ মাঠ খেলেছে, যেইভাবে দুটো টিমের ডিফেন্স বারবার করে ওপেন হয়েছে, রাদার বলা ভালো যে দুটো টিমের ডিফেন্সই এক্সপোজ হয়েছে, এইরকমই রেজাল্টটি কিন্তু ওয়েট করেছিল। বাট আমি যখন বলেছিলাম যে আজকে দিমি ভার্সেস দিমি হবে, কারণ কেরালাতে দিমিত্রি ডিয়ামান্টোকোস একটা অসাধারণ ফর্মে রয়েছে, কন্টিনিউয়াসলি টিম হয়তো খারাপ খেলছে, বাট দিনের শেষে দিমিত্রি ডিয়ামান্টোকোস কিন্তু দারুণ খেলছে। আর উল্টো দিকে মোহনবাগানও যেরকম ফর্মে রয়েছে, পেত্রাতসও ঠিক সেরকম ফর্মে রয়েছে। তো কোথাও দিমি ভার্সেস দিমি হওয়ার চান্স ছিল, বাট কেরালার দিমি কোথাও জোড়া গোল করলো, আর মোহনবাগানের দিমির জাস্ট একটা অ্যাসিস্ট। বাট আরমান্দো সাদিকু যখন ফার্স্ট স্টার্টিং 11টা সবার সামনে আসে, আমি হলফ করে বলতে পারি যে অনেকেই হয়তো আরমান্দো সাদিকুর যে ইনক্লুশনটা, সেই ইনক্লুশনটাকে মেনে নিতে পারেনি। বাট রেজাল্ট বলে দিচ্ছে, বা ম্যাচের পুরো 90 মিনিট বলে দিচ্ছে যে আরমান্দো সাদিকুই কোথাও বিরাট বড় ফারাকটা কিন্তু গড়ে দিল। এই আরমান্দো সাদিকু আজকে হ্যাট্রিক করতে পারতো, ব্যাক টু ব্যাক দুটো দিনে আমরা দুজন প্লেয়ারের হ্যাট্রিক দেখতে পারতাম। কালকে মুম্বাইয়ের বিক্রম প্রতাপ হ্যাট্রিক করেছিল, আজকে আরমান্দো সাদিকু হ্যাট্রিক করতে পারতো। একে তো নিজের দুটো সহজ সুযোগ নষ্ট করেছে, একটা পেনাল্টি ডিনাইড হয়েছে, দুটো হাফে যা কিছু ম্যাচে দেখলাম সবটা নিয়েই কথা বল। দেখো, প্রথম যে জিনিসটা আমার অন্তত চোখে লেগেছে, মানে আমার ভালো লেগেছে বলবো, সেটা হচ্ছে দুটো টিমে বেশ কিছু স্কোয়াড রোটেশনের মাধ্যমে কোচ কিন্তু প্লেয়ারদের নামিয়েছিলেন। একদিকে কেরালার কাছে একটা ব্যাপার ছিল যে কেরালা কন্টিনিউয়াসলি সেই কনসিস্টেন্সির ধারে কাছে ছিল না, ওরা ভালো খেলছিল, ওরা আপ ডাউনের মধ্যে ছিল, বাট যে কনসিস্টেন্সি ওদের থেকে এক্সপেক্টেড ছিল, সেই কনসিস্টেন্সির ধারে কাছে কিন্তু আইএসএলের সেকেন্ড লেগে ওরা নেই। তো কোথাও ইভান ভুকুমানোভিচকে বেশ কিছু চেঞ্জ করতে হয়েছিল আজকের ম্যাচে, তিনি 3টে চেঞ্জ করেছিলেন। অপরদিকে মোহনবাগান কোচ অ্যান্তোনিও লোপেজ ঝাবাস, প্লেয়ারদের যে ক্লান্তি রয়েছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছিল, যখন তারা রান নিচ্ছে, যখন ডিফেন্সে নেমে আসছে, বিশেষ করে যখন প্লেয়াররা ট্র্যাক ব্যাক করছে, তখন আরও বেশি মনে হচ্ছে যে কোথাও ক্লান্তির ছাপ কিন্তু স্পষ্ট। তো সেই জায়গাটা মাথায় রেখে হাওয়াসকে কিন্তু বেশ কিছু চেঞ্জ করতে হতো, তিনি সেই চেঞ্জগুলো করেছিলেন, এবং সেই প্রত্যেকটা চেঞ্জ কিন্তু আজকে ক্লিক করেছে। প্রথমে দীপক টাংরি চেঞ্জটা ক্লিক করেছে, আমি এক্সপেক্ট করিনি যে দীপক টাংরি কোথাও স্টার্ট করতে পারে। লিস্টনকে বসিয়ে রেখে তিনি দীপক টাংরিকে নিয়ে এসেছিলেন মাঝ মাঠটাকে জ্যাম করে দেওয়ার জন্য, শুধুমাত্র সেই কাজটা করেনি। দীপক টাংরির আজকে দুটো জিনিস হয়েছে, এক হচ্ছে দীপক টাংরিকেও কেউ ফাউল করছে, এই জিনিসটা আজকে আমরা দেখতে পেয়েছি। ন্যাচারালি ও প্রত্যেককে ফাউল করে, ওর টেন্ডেন্সিটাই থাকে এরকম, বাট ওকেও কোনো প্লেয়ার ফাউল করছে ওর থেকে বল উইন করার জন্য, এটা ন্যাচারালি দেখা যায় না। এবং দীপক টাংরির একটা অসাধারণ ফিনিশ হয়েছে। এর আগে দীপক টাংরি একটা গোল করেছিল, সবাই আমরা জানি যে গোলটা লাকিলি হয়ে গেছিলো, যেভাবেই হোক না কেন ওর গায়ে লেগে বলটা ঢুকে গেছিলো, এরকমই একটা কর্নার থেকে সিচুয়েশন ছিল। বাট এই আজকের গোলটা দীপক টাংরি বহুদিন মনে রাখবে, এবং মোহনবাগান জনতাও বহুদিন মনে রাখবে যে যে জায়গা থেকে দীপক টাংরি ফিনিশটা করেছে, একজন আইডিয়াল ডিফেন্ডারের যে ফিনিশ হয়, যখন কর্নারের ক্ষেত্রে বল আসে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে ডিফেন্ডাররা এই ধরনের ফিনিশ করছে, একটা জাম্প নিচ্ছে এবং যে পোস্ট ফাঁকা রয়েছে সেই পোস্টে বল রাখছে, এবং ওকে কেউ মার্ক করেনি, ওর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এখানে ছিল। তো দুটো জিনিস আমি বলবো যে দীপক টাংরির ক্ষেত্রে আজকে দারুণ হয়েছে, তার ইনক্লুশনটা ভীষণভাবে ক্লিক করেছে, এবং যার ইনক্লুশনটা কোথাও ফারাক গড়ে দিয়েছে সেটা হচ্ছে আরমান্দো সাদিকু। শুরুতেই বললাম যে তার ইনক্লুশনটা হয়তো অনেকেই মেনে নিতে পারেনি শুরুতে, যে কেন কামিংসের মতো প্লেয়ার যে ফর্মে রয়েছে গোল করছে, তাকে বসিয়ে আরমান্দো সাদিকু। তো কোথাও হাবাস কিন্তু এটা দেখালেন যে তার যে স্ট্র্যাটেজি রয়েছে, তার যে ফরমেশন রয়েছে, তিনি যেভাবে টিমকে খেলাতে চাইছেন, সেখানে আরমান্দো সাদিকু হোক বা জেসন কামিংস, পারফরমেন্স কিন্তু সেই প্লেয়ার তুলে ধরবেই। কারণ কোথাও তিনি যেভাবে সিস্টেমটাকে সাজাচ্ছেন, তিনি যেভাবে স্ট্র্যাটেজি বিল্ড আপ করছেন, তিনি যেভাবে অ্যাটাক বিল্ড আপ করছেন, সেখানে একজন স্কোরারের স্কোর করা ছাড়া আর কোনো রাস্তা নেই। এবং দুটো গোলই কিন্তু সাদিকু অসাধারণ গোল করেছে, অনেক ইজি চান্সও মিস করেছে এর আগে, বাট সাদিকু যে ধরনের গোল করতে অভ্যস্ত সেই ধরনের গোলই কিন্তু আজকে দুটো করেছে। বাট তার আগে একদম ম্যাচের শুরুতে কয়েক সেকেন্ডের মাথাতে দেখো একটা হাফ চান্স, ও আরও বেটার শট নিতে পারতো, ওর কাছে সুযোগ ছিল, সময় ছিল, ও আরেকটু টার্নটা ঠিক করে করতে পারতো, একটু সময় নিতে পারতো, এবং তারপর একটা শট
খুব ইজি চান্স মিস হয় এবং সাদিকুর ওপর কিন্তু একটা ফাউল হয়, যে ফাউলটা ক্লিয়ার ফাউল ছিল, ক্লিয়ার পেনাল্টি ছিল, ভাই ঘাড়ের ওপর উঠে গেছিলো ডিফেন্ডার, তো ওই জায়গা থেকে কিন্তু পেনাল্টি দেওয়া হয়নি। আদারওয়াইজ কিন্তু সাদিকু যদি শটটা নিত, যদি নিতে দেওয়া হতো, কারণ ন্যাচারালি লাইন আপ তো থাকে যে পেনাল্টি পেলে কে মারবে, অবশ্যই দিমিত্রি পেত্রাতোস মারতো, বাট যদি সাদিকু নিত তাহলে হয়তো সাদিকুর হ্যাট্রিক হয়ে যেত, বাট ও নিজে হ্যাট্রিক করতে পারতো, আজকে হয়নি। ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে কোথাও, আজকে ওর দিন ছিল, অসাধারণ খেলেছে। এবং লাস্ট যে গোলটা যেটা কামিংস করেছে, এই জায়গাতে কিন্তু লিস্টন কোলাসো যখন রানটা নিচ্ছে, আমি জাস্ট ওকে দেখে ভাবলাম যে ঠিক একটা প্লেয়ার কতটা টায়ার্ড হতে পারে। লিস্টনের মতো প্লেয়ারের রান দেখে বোঝা যাচ্ছিল, লিস্টন যখন পায়ে বল পায় ও হরিণের মতো গতিতে দৌড়ে যায়, সেখানে লিস্টনকে দেখা গেলো অনেক ঢিমে তালে দৌড়চ্ছে, ও জানে যে ওকে ডিফেন্ডাররা এসে ট্র্যাক ব্যাক করে ধরবে, বাট তারপরেও সামনে যে স্পেসটা পড়ে রয়েছে, সেই স্পেসটা পাওয়ার পরে ওর যে স্পিডটা রয়েছে, ওর যে পেস রয়েছে, সেই পেসটাকেও তুলতে পারছে না ডিউ টু টায়ার্ডনেস। বাট তারপরেও যেভাবে বলটা বাড়িয়েছে, যেভাবে কামিংসের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে, কামিংস একজন জাত স্ট্রাইকার, সেই জায়গা থেকে কিন্তু কামিংস ফিনিশটা করেছে। তো তোমার টিমে যখন দুজন সেন্টার ফরওয়ার্ড গোল করছে, আরেকজন ফরওয়ার্ড যখন গোল করাচ্ছে, সেও গোলের মধ্যে রয়েছে, তখন তোমাকে ভাবতে হবে যে অ্যাকচুয়ালি হাবাস এসে যাওয়ার ফলে টিমটাতে কী কী পরিবর্তন হয়েছে। দেখো, আজ থেকে যদি আমরা 2-3 বছর আগের হাবাসকে চিনতাম, যেভাবে আমরা ওনাকে জানতাম, এই হাবাস কিন্তু 1-0 লিড নিয়ে বা 2-0 লিড নিয়ে বা 2-1 লিড নিয়ে না পার্ক দ্য বাস করে দিত, যেটা হাবাসকে নিয়ে বারবার সবাই কথা বলতো যে হাবাসের খেলানোর স্টাইল ভালো লাগে না। তার সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে হাবাস যখনই টিম এগিয়ে রয়েছে, হাবাস গিয়ে পার্ক দ্য বাস করে দিচ্ছেন। বাট হাবাস কোথাও তিনি সময় নিয়েছেন, তিনি কোথাও নিজের যে স্ট্র্যাটেজি রয়েছে, নিজের যে স্টাইল অফ প্লেয়িংটা রয়েছে, তিনি সেটাকে চেঞ্জ করেছেন। তিনি কোথাও অ্যাটাকিং যে মাইন্ড রয়েছে, সেই মাইন্ডটাকে ফিরিয়ে এনেছেন, যেটা অনেকদিন আগে দেখতে পাওয়া যেত যে কাউন্টার অ্যাটাকে টিম যাবে, টিম বারবার করে ধাক্কা মারবে এবং অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স বারবার করে বলা হয়, সেটা হাবাস কিন্তু টিমটার মধ্যে ঢোকাতে সক্ষম হয়েছেন। এবং আমাদের এখানে যে আইএসএল এর স্কেডিউলটা বানানো হয়, সেটা ভীষণভাবে ছন্নছাড়া, কোনো দিনও সেটার খুব একটা তালমিল থাকে না। কোনো টিম হয়তো 6-7 দিনের 8 দিনের গ্যাপ পেয়ে যায়, তো কোনো টিমকে হয়তো 7 দিনের মধ্যে 3টে ম্যাচ খেলতে হয়। তো এই ধরনের জিনিস আমরা ফেস করি আমাদের ইন্ডিয়ান সুপার লিগে। বাট তারপরেও হাবাস প্রথমের দিকে অভিযোগ তিনি জানিয়েছিলেন, যেহেতু পুরো টিমটা তখন আস্তে আস্তে অ্যাসেম্বল হচ্ছে সুপার কাপের পর, এশিয়ান কাপের জার্নি ইন্ডিয়া শেষ করে আসার পর, তিনি তখন কিন্তু বলেছিলেন যে এত ঘন ঘন যদি ম্যাচ দেওয়া হয়, তাহলে যেটা আলটিমেট একটা টিমের পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু বেরিয়ে আসে না। তো কোথাও সেই গ্যাপটা মেনটেন করতে হবে। বাট তারপরে তিনি বুঝেছেন যে এই ধরনের অভিযোগ করে লাভ নেই, কারণ যত বেশি একজন কোচ পুরো সিস্টেমের এগেনস্টে অভিযোগ করতে শুরু করবে, তখন প্লেয়াররা এটা ভাববে যে আমি যদি খারাপ খেলি, তাহলে হয়তো এটাই তার রিজন, যে এখানে স্কেডিউলটা টাফ রয়েছে, এখানে রেফারিংয়ের ভুল ভ্রান্তি রয়েছে, তার ফলেই হয়তো আমি খারাপ খেলছি। মানে আমি ভালো খেলছি, আমার মধ্যে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে আমার স্কেডিউলটা, যে স্কেডিউল কেন এত কাছাকাছি রয়েছে, 2-3 দিনের গ্যাপে কেন ম্যাচ রয়েছে, তার কারণেই আমি খারাপটা খেলছি। আমার কোথায় খারাপ হচ্ছে, এটা প্লেয়াররা রিয়েলাইজ করতে পারবে না। তো ন্যাচারালি একজন বড় কোচ তিনি সেখানেই বড় হয়ে যান, যখন তিনি এই ব্যাপারটা প্লেয়ারদের মধ্যে ঢোকাতে সক্ষম হন, যে তোমার ভাই গ্যাপ কম থাকবে, দরকার হলে তোমাকে আজকে ম্যাচ খেলে কালকে রেস্ট নিয়ে পরশু আবার একটা ম্যাচ খেলতে হতে পারে। বাট প্রফেশনালিজম হচ্ছে সেটাই, যে তুমি 48 ঘন্টার মধ্যে আবার যখন একটা ম্যাচ খেলতে নামবে, তোমাকে সেই সেম পারফরমেন্সটা তুলে ধরতে হবে অ্যাট এনি কস্ট। কেউ তোমাকে জানতে চাইবে না যে তুমি কত ঘন্টা ঘুমিয়েছো, কত মিনিট প্র্যাকটিস করেছো, ডাজন্ট ম্যাটার। তুমি একটা বড় ক্লাবের জার্সি পরেছো, তুমি দেশের সব থেকে বড় ক্লাবের জার্সি পরেছো, তোমাকে সেই খেলাটা তুলে ধরতে হবে। এই যে একটা, আমি বলবো, মেন্টালিটি কোথাও প্লেয়ারদের মধ্যে হাবাস বিল্ড করতে পেরেছেন, সেখান থেকে আজকে মোহনবাগানের রেজাল্টটা পাচ্ছে। এই যে টিমের প্লেয়াররা রয়েছে, এই প্লেয়াররাই তো ফেরান্দোর আমলে ছিল, জাস্ট একটা মাত্র ইনক্লুশন হয়েছে জনি কাউকে, সেটা হুগো বুমোর বদলে। অর্থাৎ প্লেয়ারের ইনক্লুশনটা কিন্তু হয়েছে একজন প্লেয়ারকে পরিবর্তন করে, এবং অলমোস্ট সেম ওয়ার্কলোড নেওয়া, সেম স্ট্যাচারের একজন প্লেয়ার। এবার হুগো বুমো কোথাও হাবাসের যে সিস্টেম রয়েছে সেখানে ফিট করছিল না, করার কথাও ছিল না, সেটা একটা পার্সোনাল প্রবলেম রয়েছে, সেটা অন্য বিষয়। বাট বাকি যে টিমটা রয়েছে, সেই টিমের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এই প্লেয়াররাই ছিল। এই প্লেয়ারদেরকে নিয়ে ফেরান্দো কিন্তু স্ট্রাগল করেছেন, বাট কোথাও হাওয়াস তিনি এসে দেখিয়েছেন যে এই প্লেয়াররা কোথাও গিয়ে আমাকে লিগ সিলটা জেতাতে পারে, যেটা বারবার করে তিনি কাছাকাছি গিয়েও ধরতে পারেননি। 2019-20 তিনি অনেকটা গ্যাপে শেষ করেছিলেন, 2020-21 তিনি সেম পয়েন্টে শেষ করেছিলেন, এবং 2021-22 সিজনটা তার খুব একটা ভালো শুরু হয়নি, এবং তিনি তার দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন, বা মিউচুয়ালি তাদের মোহনবাগানের সাথে হাবাসের দূরত্ব তৈরি হয়েছিল। বাট তাকে কোথাও এই সিজনে ফিরিয়ে আনার একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, যে মোহনবাগানকে ট্রফিটা জিততে হবে, এবং বারবার
করে আমি এই কারণে কথা বলেছি যে যখনই নতুন কোচের কনসেপ্ট উঠে এসেছে, যে নতুন কোচ এসে এই আসবে সেই আসবে, এত বড় নাম আসবে, ভাই যখন তোমার বেস্ট কোচ তোমাকে পারফরমেন্স তুলে ধরছে, যখন তোমার বেস্ট কোচ তোমাকে তোমার অধরা ট্রফির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তুমি অ্যাবসার্ড কেন চিন্তাভাবনা করবে যে একজন কোচ আসবে? যতক্ষণ হাবাস দায়িত্বে রয়েছেন বা যতক্ষণ তার পুরো সিস্টেমটা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে রয়েছে, ততক্ষণ অবধি মোহনবাগান ম্যানেজমেন্ট কোচের কথা ভাববে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই কারণে বললাম যে এই ধরনের ম্যাচ যখন আমরা দেখি, একজন কোচের যখন ইন্টেন্ট আমরা দেখি, 72 আওয়ার্সের মধ্যে একটা ম্যাচ যখন একজন কোচকে খেলতে হয়, তার প্লেয়ারদেরকে ফিট রেখে যখন মাঠে নামাতে হয়, তখন বোঝা যায় যে অ্যাকচুয়ালি তার উপরে চাপটা কী লেভেলের থাকবে এবং একটা ম্যাচ জয়ের ফলে তার চাপটা কতটা রিলিজ হবে। তো এই জিনিসগুলোকে ছোট ছোট করে ভেবে একটা টিমকে বড় স্তরে এগোতে হয়। এর পরের যে 4টে ম্যাচ রয়েছে, সেই 4টে ম্যাচে হাওয়াসের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমি আসবো, ম্যাচের কথা আমি শেষ করিনি, সেই 4টে ম্যাচে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আজকে যেভাবে ডিফেন্সটা এক্সপোজ হয়েছে, বারবার করে ডিফেন্স যেভাবে ট্র্যাক ব্যাক করতে গিয়ে ফেল করেছে প্লেয়ারদেরকে আটকাতে, এই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে। কারণ এর পরের ম্যাচটা রয়েছে চেন্নাইন এফসির সাথে। আমি যদি ধরে নিই যে চেন্নাইন এফসির বর্তমান যা ফর্ম রয়েছে, হায়দ্রাবাদের মতো টিম তাদের হারিয়েছে, মোহনবাগান তাদের ইজিলি ঘরের মাঠে হারাতে পারবে। বাট দ্বিতীয় ম্যাচটা রয়েছে কিন্তু পাঞ্জাবের এগেনস্টে। পাঞ্জাব দিল্লির মাঠে কিন্তু অসাধারণ খেলছে এবং পাঞ্জাবের যে ফরওয়ার্ড লাইন রয়েছে, ভেবে দেখো, উইলমার জর্ডান গিল, মাডি তালাল এবং অবশ্যই লুকা মাঝকেন, বেঞ্চে কিন্তু জুয়ান মেরার মতো প্লেয়ার রয়েছে। তো ওদের কিন্তু ফরওয়ার্ড লাইনটা হচ্ছে সব থেকে স্ট্রং জায়গা। ওরা যদি 3টে গোল খায়, ওরা পাল্টা আরও 3টে গোল করার কিন্তু ক্ষমতা রাখে। এবং যদি ডিফেন্সের এই অবস্থা হয় যে ট্র্যাক ব্যাক করতে গিয়ে কোথাও আমি প্লেয়ারকে ধরতে পারছি না, যেটা আজকের ম্যাচে হয়তো বলবে যে দেখো ক্লান্তি রয়েছে টিমের, বাট সেই দিনকে কি কিন্তু কেউ শুনবে না যে তোমার টিমের ক্লান্তি রয়েছে। তো হাবাসের কাছে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মনে হয় যে তাকে ডিফেন্সের যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু সেট করতে হবে। এবং এই টিমটা থেকে ধরো আনোয়ার আলী, শুভাশিস বোস, তারা কিন্তু চলে যাবে ন্যাশনাল টিমে এবং সেখানে একটা অন্য এনভায়রনমেন্টে 10-12 দিন থাকা, সেখান থেকে আবারও ফিরে আসা, আবারও একটা গ্যাপের পর আবার টিমে নাবা, তো কোথাও একটু হলেও রিদিমে এদিক ওদিক হতে পারে। তো ডিফেন্সকে ভীষণভাবে কিন্তু হাবাস এবার মজবুত করার রাস্তাতে যাবেন, কারণ পরের যে 4টে ম্যাচ রয়েছে সেই 4টে ম্যাচ থেকে যত কম গোল খাওয়া যায় বা গোল না খাওয়া যায়, এটাই হবে তার স্ট্র্যাটেজি। আমি বলবো যে হাফ জব ডান হয়েছে। আমি 7টা ম্যাচ থেকে এই কথা বলে আসছি যে 7টা ম্যাচ থেকে 21 পয়েন্ট কোথাও টার্গেট মোহনবাগানের, সেখানে 3টে ম্যাচ থেকে 9 পয়েন্ট হয়েছে, এরপর 4টে ম্যাচ বাকি রয়েছে। পরের 3টে ম্যাচ থেকে তো ডেফিনেটলি 9 পয়েন্ট তুলতে হবে এবং মুম্বাই ম্যাচটা, সেই ম্যাচটা যদি মোহনবাগান ড্রও করতে পারে, তাহলেও কিন্তু অনায়াসে মোহনবাগান লিগ শিল্ড জিতে যাবে। কারণ 2020-21 সিজন এই একইভাবে মুম্বাইয়ের সাথেই কিন্তু মোহনবাগানের লাস্ট ম্যাচ ছিল এবং আমাদের সবার মনে আছে এই লাস্ট ম্যাচে এসেই কিন্তু মোহনবাগান লিগ শিল্ড হাতছাড়া করেছিল। তো হাবাস কিন্তু সেই একই ভুল দ্বিতীয়বার রিপিট করবেন না। সো ওভারঅল ম্যাচটা আমি বলবো যে দুটো টিমে কিন্তু দাপিয়ে খেলেছে। মোহনবাগানের জেতার আর্জেন্সি অনেক বেশি ছিল, সেই কারণে অনেক বেশি বিল্ড আপ মোহনবাগান করেছে, অনেক বেশি চান্স মোহনবাগান ক্রিয়েট করেছে, অনেক বেশি থ্রেট মোহনবাগান ক্রিয়েট করেছে। ওভারঅল আজকে রেফারিং ভালো হয়েছে শুধুমাত্র ওই একটা ডিসিশন ছাড়া। এবং কিছু কিছু ক্ষেত্রে আমার হয়তো মনে হয়েছে, কার মনে হয়েছে আমি জানি না, যে অনেক সময় কি হয়েছে, বল কিন্তু সাইড লাইনের বাইরে বেরিয়ে গেছে, সেখানে কিন্তু রেফারি খেলা চালিয়ে গেছেন। এই জিনিসটা আমার মনে হয় যে কিছু সময় হয়তো একবার দুবার ভুল হতে পারে, বাট আমি আজকে অন্তত 4-5 বার দেখেছি। জানি না তোমরা দেখেছো কিনা বা কতবার দেখেছো, আমি অন্তত 4-5 বার আমার নোটিসে এসেছে যে বলটা কিন্তু আউট অফ প্লে হয়ে গেছে, বাট তারপরেও রেফারি কিন্তু সেই বলটাকে মনে করেছেন যে ভেতরে রয়েছে। তো এই জিনিসটা ঠিকঠাক দেখায় না। তবে হ্যাঁ, আজকের ম্যাচে রেফারিং অনেক বেটার হয়েছে। বাকি যে ম্যাচগুলো সেই ম্যাচের তুলনায় আমি বলবো যে রেফারিং কিন্তু বেটার হয়েছে। সো মোহনবাগানের কাছে মাস্ট উইন একটা গেম ছিল, 3 পয়েন্ট নেওয়ার একটা গেম ছিল এবং হাই নোটে আপাতত শেষ করে ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার একটা ম্যাচ ছিল প্লেয়ারদের জন্য, সেটা হয়েছে। বাকিটা অবশ্যই 31 তারিখে রিজিউম হবে আবারও মোহনবাগানে খেলা চেন্নাইন এফসির বিরুদ্ধে ঘরের মাঠে, তখনই কিন্তু বাকি স্টোরিটা লেখা হবে। এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। যদি কিছু পয়েন্ট মিস করে গিয়ে থাকি তাহলে অবশ্যই কিন্তু ধরিয়ে দিও। আর অনেকে বলো যে এই প্লেয়ারকে নিয়ে বললে না, ওই প্লেয়ারকে নিয়ে বললে না। ন্যাচারালি কী হয়, আমি একটা ওভারঅল গেমকে নিয়ে কথা বলার চেষ্টা করি। কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার কী করলে একটা ছোট স্কিল, দুটো ছোট টাচ বা কিছু করা, সেটা নিয়ে বলতে খুব একটা আমার সময়ে কুলোই না। আমি চেষ্টা করি ওভারঅল ম্যাচটা নিয়ে দুটো টিমের কথা বলতে। তো যারা ভালো খেললো না, যারা খুব ভালো খেলেছে, কারণ দিনের শেষে তোমাকে টিম গেম নিয়ে ভাবতে হবে, আমি সেটাই বলার চেষ্টা করি। ওকে, থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।